আমন্ত্রিত অতিথি যারা থাকেন তারা খবর ঘটনাগুলো বিশ্লেষণ করেন, তাদের মতামত জানান। আমাদের সঙ্গে আজ তিনজন গুরুত্বপূর্ণ অতিথি আছে দর্শক। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করি। আমাদের সঙ্গে আছেন নুরুল ইসলাম হাসিব, চিকিৎসক ও সাংবাদিক, দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত আছেন। ডাক্তার মন্ডল নজরুল ইসলাম, তিনিও চিকিৎসক, একই সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত আছেন। সুভাষ সিংহ রায়, সাবেক সহ সভাপতি, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর এই নিয়মিত মধ্যরাতের আয়োজনে। আমরা আলোচনায় যেতে চাই, তার আগে একটু দু একটি শিরোনাম দর্শকদের জানাতে চাই যে বিষয় নিয়ে মূলত আমরা এই আয়োজনে আলোচনা করতে চাই। দেশে করোনা সংক্রমণের নতুন রেকর্ড, আরও অর্ধশত প্রাণহানি, হাসপাতালে রোগীদের চাপ বাড়ছেই, জরুরি স্বাস্থ্যবিধি ঘোষণার পরামর্শ বিশেষজ্ঞদের। জীবন বাঁচাতে করোনার ভয় নেই, বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের। গণপরিবহনে উপেক্ষিত স্বাস্থ্যবিধি ঝুঁকি নিয়েই হলো মেডিকেল ভর্তি পরীক্ষা। দুটি গুরুত্বপূর্ণ শিরোনাম গণমাধ্যমের। আইসিইউ স্থাপনের অবকাঠামো নেই 1/3 জেলা হাসপাতালগুলোর কথা বলা হচ্ছে। পাশাপাশি সংকটাপন্ন কোভিড রোগীদের জন্য গুরুত্বপূর্ণ হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সারা দেশে মাত্র 1000, রাজধানীতে সরকারি সুবিধাই আছে মাত্র 157টি, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস কোভিড-19 ক্রিটিক্যাল রোগীদের বাঁচিয়ে রাখতে। আমরা শুরু করতে চাই আলোচনা নুরুল ইসলাম হাসিব আপনাকে দিয়ে। নুরুল ইসলাম হাসিব, করোনা পরিস্থিতি নিয়ে তো আসলে নতুন করে বলার কিছু নেই, একটু জানতে চাই যে আমরা তো গত মার্চ থেকে, এই মার্চ যদি আলোচনা করতে চাই, 1 বছর, এই 1 বছরে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থায় কতটা উন্নতি চোখে পড়েছে, সক্ষমতা কতটা বেড়েছে বলে আপনার মনে হয়? নুরুল ইসলাম হাসিব। ধন্যবাদ। আসলে প্রশ্নটা ভালো প্রশ্ন, এই সেন্সে যে এই ধরনের আলোচনা আসলে সাধারণত হয় না। মানে এটা আমি আসলে করোনার শুরুর দিকে মাঝখানে বিভিন্ন আলোচনায় বলতাম যে এটা একটা, এই ক্রাইসিসটা এক ধরনের সুযোগ স্বাস্থ্যের জন্য। কারণ হচ্ছে আমাদের মতো দেশগুলিতে আপনার স্বাস্থ্য কখনো পলিটিক্যাল ডিবেটে প্রায়োরিটি পায় না। আপনি দেখবেন নির্বাচনী ইশতেহারে বিরোধী দল বলেন, অন্যান্য দল বলে, তারা স্বাস্থ্য নিয়ে ওরকম কথা বলে না, ক্রিটিসাইজও করে না। জনগণ আসলে অন্য রাজনীতির অন্য ব্যাপার নিয়ে ব্যস্ত থাকে, স্বাস্থ্য নিয়ে কম কথা বলে, কিন্তু সে সাফার করে। এই প্রথমবারের মতো ইতিহাসে যখন একই সময়ে সবাই মিলে স্বাস্থ্য নিয়ে কথা বলছে, রাজনীতিক, অরাজনৈতিক, মিডিয়া, সবাই মিলে সর্বক্ষণ। তার মানে এটা একটা সুযোগ ছিল বলবো এখন, কারণ 1 বছর হয়ে গেছে। আমি এখন বলা যায় তথ্যপত্র দিয়ে আসলে ওই সুযোগটা কাজে লাগানো হয়নি। সক্ষমতা বলতে আমাদের সক্ষমতা আছে, সক্ষমতা বলতে ইনফ্রাস্ট্রাকচার সক্ষমতা আছে। আপনি যদি লাস্ট 10 ইয়ার্সে দেখেন আমাদের যে পরিমাণ প্রতিষ্ঠান হয়েছে, যে পরিমাণ আপনার ম্যান পাওয়ার আপনার নিয়েছে, ডাক্তার, হাজার হাজার ডাক্তার নিয়োগ হয়েছে, ডাক্তার বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন পোস্টিং এও আছে। আমি আরো পরবর্তীতে আরো ব্যাখ্যা করে বলছি যে শুধু ডাক্তার থাকলেও আসলে হয় না। কারণ হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনি ডাক্তার উপজেলা দিয়েছেন, কিন্তু ওখানে হয়তো একটা সাধারণ রক্ত পরীক্ষাও হচ্ছে না। তা এইরকম বিষয়গুলি কিছু আছে। সক্ষমতা বলতে আপনার ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট হয়েছে, আমাদের অর্থনৈতিক সামর্থ্য হয়েছে। কিন্তু তারপরেও এই করোনা ভাইরাসের 1 বছর পরে এসে আমার এখন আবার নিউজের হেডলাইন হচ্ছে যে হাসপাতালে ঘুরে ঘুরে অক্সিজেন না পেয়ে 5ম হাসপাতালে দিয়ে মারা যাচ্ছে। মানে এটা কিন্তু এখন নিউজ পেপার হেডলাইন, কালকে না আজকে দেখলাম 2টা কাগজ, যেটা দুঃখজনক, যেটা আসলে আমাদের হওয়ার কোনো কারণ নাই। আমাদের সেই সক্ষমতাটা আছে, কিন্তু আমরা কেন জানি এই জায়গাগুলি আসলে ঠিক করতে পারিনি। এটার জন্য যে ধরনের টুকটাক আপনার কিছু জিনিস ইমপ্লিমেন্টেশন, কিছু রিফর্ম যেগুলি দরকার ছিল, সেগুলি আসলে এই ক্রাইসিস টাইমে হয়নি। আমরা ক্রাইসিসটা নিয়ে হয়তো হইচইর মধ্যে ছিলাম, কিন্তু ওভারঅল মানে বড় আঙ্গিকে যে ধরনের কাজগুলি করলে হয়তো একটা সামগ্রিক এক ধরনের পরিবর্তন হবে, সেখানে কিছু আপনার হয়নি বলে। আসবো নুরুল ইসলাম হাসিব। আমরা একটু ডাক্তার মন্ডল নজরুল ইসলাম আপনার কাছে আসতে চাই। না, ডাক্তার মন্ডল নজরুল ইসলাম, একটু সংক্ষেপে যদি বলেন যে আসলে আপনার চোখে আসলে পর্যবেক্ষণ জানতে চাই, এই 1 বছরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, একই সঙ্গে সক্ষমতা কতটা বাড়ানো গেছে, বিশেষ করে একটু যোগ করবেন আইসিইউ, একটু গুরুত্বপূর্ণ বিষয় এই করোনা রোগীদের জন্য, সেটি বা কতটা বাড়ানো গেল, যদিও শুরু থেকে আসলে এই জায়গাটাই গুরুত্বের কথা বলা হয়েছিল। এটা খুব একটা জটিল প্রশ্নের কারণে বলছি যে আমাদের এই হসপিটালগুলোতে যে ধরনের ফ্যাসিলিটি ছিল এবং সেগুলো কিন্তু আমাদের রোগীদের সার্বিক যে প্রয়োজন তার উপর ভিত্তি করেই কিন্তু সরকারি এবং বেসরকারি হসপিটালগুলোতে সেটা স্থাপিত হয়েছিল অথবা স্থাপন করা হয়েছে। কিন্তু আমরা যে
যদি আপনি মানে বাংলাদেশের কথা বলেন, যে এই মুহূর্তে যে আমি বলবো যে আইসিইউ আমাদের অপ্রতুল আছে, আমাদের কোভিড এর যে শয্যা সেগুলো অপ্রতুল আছে, কিন্তু আমাদের সক্ষমতা অনেক ক্ষেত্রে বেড়েছে। এটা কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে। তার কারণটা হচ্ছে যে এই যে গত মার্চ থেকে কি ধরনের সক্ষমতা বেড়েছে, কি ধরনের সক্ষমতা বেড়েছে হ্যাঁ, বলছেন? সক্ষমতা বেড়েছে এই জন্য যে আমাদের যে ম্যানেজমেন্ট, যেটা যে আমরা আগে ইনিশিয়ালি পেশেন্টদেরকে যে ধরনের ম্যানেজমেন্ট দেওয়া হতো, আমাদের কোনো প্রোটোকল ছিল না, যেটা টেকনিক্যাল বিষয়, যে আমরা কি ধরনের ট্রিটমেন্ট করব, আমাদের কি ধরনের ইনভেস্টিগেশন করব, কি ধরনের ফ্যাসিলিটিস আমাদের দরকার, এগুলো কিন্তু শুরুতে আমাদের খুবই এটা নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছিল। এখন কিন্তু মোস্টলি সরকারি এবং প্রাইভেট হসপিটালগুলো একটা মোটামুটি কাছাকাছি একটা প্রোটোকল তারা কিন্তু অনুসরণ করছে কি ধরনের চিকিৎসা ব্যবস্থা দেওয়া যায়। তারপর আরেকটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে যে আমাদের যে প্রাইভেট হসপিটালগুলোতে শুরুতে কিন্তু আমরা এটা ইনক্লুড করিনি। এখন দেখেন অনেকগুলো প্রাইভেট হসপিটাল, বড় হসপিটাল যতগুলো আছে ঢাকা শহরের, ইভেন মাঝারি হসপিটাল, তারা কিন্তু এই যে কোভিড পেশেন্টদের জন্য এটা 3টা 4টা 5টা 6টা এরকম ফ্লোর কিন্তু তারা কোভিড ফ্লোর করেছে, আলাদা করেছে, কোভিড পেশেন্টদের জন্য ইনভেস্টিগেশনের আলাদা ব্যবস্থা করেছে। এই ধরনের কিন্তু আমাদের অনেক জায়গাতেই কিন্তু আমাদের উন্নতি হয়েছে। কিন্তু আমাদের যে সমস্যার জায়গাটা হচ্ছে যে আমাদের পেশেন্টটা এখন এত দ্রুত বেড়ে যাচ্ছে যে আমাদের যে বর্ধিত যে আমাদের সুযোগ সুবিধাটা আমরা তৈরি করেছিলাম, যেটা সীমিত হলেও সেইটা এখন এই আমাদের ঊর্ধ্বগতির কারণে সেগুলো অপ্রতুল মনে হচ্ছে। কিন্তু মাঝে যদি সেই ডিসেম্বর জানুয়ারির দিকে যদি আপনি দেখেন, যে এই আমরাই বলেছি, এই আপনার চ্যানেলে বলেছি, বিভিন্ন জায়গায় যে আইসিইউ বেড গুলো ফাঁকা যাচ্ছে, কোভিড পেশেন্ট গুলো তারা আবার জেনারেল বেডে কনভার্ট করছে, এরকম তথ্য কিন্তু ছিল। কিন্তু আজকে যদি যেটা দেখতে হবে যে আপনি কতগুলো পেশেন্টের জন্য আপনি এই শয্যা বাড়াবেন, কতগুলো পেশেন্টের জন্য আপনি না ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, কিন্তু এরকম যে একটি করোনার ধাক্কা আসবে সেটি কি অনুমান করা যায়নি, কিংবা আমাদের যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন, মানে এটা করা গেছে সারা বিশ্বে যখন এখনো নাকানি চুবানি খাচ্ছে, সেখানে বাংলাদেশ আর আসবে না, এবং সেই প্রস্তুতিটা এখন পর্যন্ত নেওয়া গেল না। না, আসবে না এটা না, এটা কিন্তু দেখেন, এটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বলেছিলেন যে আমাদের সামনে একটা বড় আকারের একটা আঘাত আসতে পারে, প্রস্তুতি নিতে হবে। কিন্তু এই প্রস্তুতিটা তো সরকারের যে মন্ত্রণালয়ের নেওয়ার কথা, সেই মন্ত্রণালয়ের এখানে কিন্তু তাদের যে সক্ষমতা বাড়ানোর বা আরো যে ধরনের সেই মন্ত্রণালয়ের ত্রুটি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আছে। যেমন আপনি যেটা বলছেন আজকে, যে যেটা আপনার যে অক্সিজেনের অভাব, এটা কিন্তু এটা খুব ব্যয়বহুল চিকিৎসা না। আপনি দেখেন যে যতগুলো রোগীর অক্সিজেন প্রয়োজন, সেই অক্সিজেনই আমরা দিতে পারছি না। আমরা আইসিইউ তো আরো অনেক পরের ব্যাপার, এগুলো কিন্তু আমরা বাড়াতে পারতাম। তো সেক্ষেত্রে আমাদের যে ব্যর্থতা হচ্ছে, যে আমরা যদি একটা মহামারীর উদ্দেশ্য করে যে ধরনের আমাদের ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো দরকার, সেখানে কিন্তু আমরা যেতে পারিনি। অনেক ধন্যবাদ, আসবো আপনার কাছে। অনেক ধন্যবাদ। সুভাষ সিংহ রায়, আপনি নিশ্চয়ই শুনছিলেন। আমি দুটি বিষয় স্পেসিফিক্যালি একটু জানতে চাই। আমাদের একটু বড় শিরোনাম, গুরুত্বপূর্ণ শিরোনাম আসলে, আইসিইউ স্থাপনের অবকাঠামোই নেই 1/3 হাসপাতালে, জেলা সদর হাসপাতালে। এই 1 বছরে এই জায়গাটাই আসলেই খুব বেশি কাজ হয়েছে কিনা, 1। 2 নম্বর যদি একটু বলেন যে জায়গাটি আসলে শেষ করেছে, আমি যে একই পর্যবেক্ষণ একটু আপনার কাছ থেকে জানতে চাই, 1 বছরে আসলে আমরা কতটা স্বাস্থ্য ব্যবস্থার জায়গাটা উন্নতি করতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে রিপোর্টটার কথা উল্লেখ করছেন, এটা মোহাম্মদ শফিউল্লাহ বণিক বার্তায় গতকাল এবং আজকের, মানে গতকালকে এবং গত পরশু রিপোর্ট, 12টার পরে তো দিন পরিবর্তন ঘটে। খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট সে করেছে, আমি তাকে ধন্যবাদ জানাই। ওই জীবনানন্দের একটা বিখ্যাত কবিতা ছিল, সেই স্প্যানিশ ফ্লুর পরের থেকে কিন্তু এই কবিতাটি খুব জনপ্রিয়তা পেয়েছিল। পৃথিবীর গভীরতর অসুখ এখন, মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। আমি লক্ষ্য করে দেখবেন, আমাদের যে সক্ষমতার জায়গা নিয়ে যখন আপনি কথা বলছেন, আমার ঢাকা জেলায় লাগোয়া যে জেলাগুলো, সেই জেলাগুলোতে কিন্তু আইসোলেশন সেন্টার কিংবা আইসিইউর যে থাকার কথা, সেটা জেলা হসপিটালগুলোতে নাই। এরকম 19টি জেলা চিহ্নিত করেছে ওই প্রতিবেদনে। তা আমরা আসলে অনেক জায়গায় সংকটের জায়গা চিহ্নিত করতে পারি নাই, এবং আমরা যখন মনে করেছিলাম যে আমাদের এই ধাক্কাই শেষ ধাক্কা, কিন্তু
ইতিহাস কি বলে, স্প্যানিশ ফ্লুর সময় প্রথম ধাক্কায় যত মানুষ মারা গিয়েছিলেন তার চেয়ে বেশি, অনেক বেশি মারা গিয়েছিলেন দ্বিতীয় তৃতীয় ধাক্কায়। এগুলো মনে রাখা উচিত ছিল আমাদের, অনেক সময় আমরা মনে রাখি নাই। আর মানুষের ভিতরে যে সচেতনতার যে জায়গাটি, সেটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক। আপনি দেখেন সারা পৃথিবীতে এখন 27টি দেশে লকডাউন হচ্ছে এবং 21টি দেশে রাত্রিকালীন কার্ফু চলছে, 23টি দেশে বিধিনিষেধ আসছে নানা রকম, এবং 13টি দেশ এর মধ্যে বিধিনিষেধ প্রত্যাহার করেছে। আবার লক্ষ্য করে দেখবেন যেই ভ্যারিয়েন্টের কথা B.1.1.7 এর কথা বলছি, সেই ভ্যারিয়েন্টটা কতদূর বাংলাদেশে বিস্তৃত হয়েছে। জানুয়ারি মাস থেকে বলা হয়েছিল ইংল্যান্ড থেকে আসছে, ব্রাজিল থেকে আসছে, কিংবা দক্ষিণ আফ্রিকা থেকে আসছে। ইংল্যান্ড থেকে বেশি আসার কথা আমরা বলছি। এটা নিয়ে পর্যাপ্ত গবেষণা হয়নি। জিনোম সিকোয়েন্সের কথা আমরা বলি, কিন্তু সেই ব্যাপারে কাজ হয়নি, সেটা একটা ব্যাপার। আর আপনি দেখেন মানুষের মধ্যে যে উদাসীনতা, এটা কিন্তু খুব ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গণমাধ্যমে শিরোনাম হয়েছে, আপনার পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায়, যে আমার ক্ষতি হলে আমার হবে, আপনার কি। এই যে মানসিকতার জায়গাটি, এইটা পরিবর্তন কিভাবে করা যায়? সারা পৃথিবীতে কিন্তু এই পরিবর্তন, এরকম উদাসীনতা কিন্তু রয়েছে। আমি ইংল্যান্ডের মতন পত্রিকায় আপনার এখানে পাঠ করেছিলাম, দ্য গার্ডিয়ানে একটি রিপোর্ট ছিল যে 10,000 লোক মে জুন মাসের মাঝামাঝি সময়ে তারা সমবেত হয়ে বলেছিল যে আমরা মাস্ক পরবো না। 10,000 লোক একসাথে হয়েছিল। এই যে ব্যাপারগুলো বলছেন যে আপনি টেস্ট করতে পারছেন না। আবার ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম যে কথাটি বলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, যে আমরা এই যে সক্ষমতার জায়গাটি, নিশ্চয়ই আমরা সক্ষমতা অর্জন করেছি, আমরা একটা প্রোটোকল আমরা কিন্তু নির্ধারণ করতে পেরেছি। এখন চিকিৎসকরা জানে কি চিকিৎসা কিভাবে করতে হবে, কিন্তু আপনি যে সংক্রমিতের জায়গা বন্ধ করতে না পারেন, আপনি সারা ঢাকা সহ সারা বাংলাদেশ হসপিটাল করে আপনার অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি করেও কিন্তু আপনি কিন্তু এটা কোলাতে পারবেন না। না, কিন্তু সুভাষ চন্দ্র, এই যে গত 1-2 সপ্তাহে যে সংক্রমণ, সেই চাপই তো সামাল দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, সেই চাপ সমালোচনা, এই অবস্থাটা হলো কি করে? আপনি দেখেন আজকে একটা রিপোর্ট দেখলাম, সেই রিপোর্টটা খুবই ভয়াবহ। যাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার কথা, গতকালকে তো এয়ারপোর্টে হইচই করেছে। ইউরোপ ফেরত যাত্রীরা তারা মানে পালিয়ে আসতেছেন, হইচই করছেন এবং হুমকি দিচ্ছেন। এই যে ব্যাপারগুলো, এই যে আত্মহনন মনস্কতা, এইটার চিকিৎসা কি? এটাও চিকিৎসা দরকার। আপনি জানেন যে ইতালি ফেরত যাত্রীদের ক্ষেত্রে আমাদের কি ঘটনা ঘটেছিল? তারা যে পরিমাণে এদের কোনো চিকিৎসা নেই, হুঙ্কার দিয়েছিল। এদের কোনো চিকিৎসা নেই। চিকিৎসা আছে, কিন্তু আপনি সারা পৃথিবীতে তো কিন্তু এই চিকিৎসা খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি না, কিন্তু যারা নিয়ম মানতে, আমি সুভাষ চন্দ্র রায়, যারা নিয়ম মানতে চাচ্ছেন না তাদেরকে নিয়মের আওতায় আনার সক্ষমতা সরকারের নেই। সেটা তো আপনি তো এই যে চীনের যে দলটি বাংলাদেশে এসেছিল, এখানে হাসিব বলতে পারবে, ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম বলতে পারবে। তাদেরকে যখন শেষ বৈঠকে তাদেরকে আমার প্রশ্ন করার সৌভাগ্য হয়েছিল যে আপনারা কি করে এরকম একটি ভয়ঙ্কর জায়গা থেকে বেরিয়ে আসতে পারলেন। তো বলছে আমাদের সাথে যারা আসছেন এই চিকিৎসক দল, তারা সবই কমিউনিস্ট পার্টির সদস্য। এরা হচ্ছে যেই চেতনায় লালিত, যেভাবে আমরা করতে পেরেছি আপনারা সেভাবে পারবেন না। আমাদের মধ্যে মানসিকতা আছে তো, না মানি না, মানবো না। 15 লক্ষ বর্গফুট এরিয়া জুড়ে বইমেলা হয়েছে, এটা মাথায় রেখেই স্বাস্থ্যবিধি মানা যায়। সেই 15 লক্ষ বর্গফুটে আপনি পুরো বইমেলা ঘুরতে আপনার 3 দিন লাগবে, এত বড় বিস্তৃত জায়গা। আপনি মনে করেন এখন যে বইমেলা চলছে, এই বইমেলা চলা উচিত সুভাষ চন্দ্র রায়? আর সেটা এক কথা প্রশ্ন উত্তর দেওয়া খুব কঠিন, কারণ আমি অমর 21 বইমেলার পরিচালনা কমিটির সদস্য। হ্যাঁ, আমরা তো বইমেলা 1 ফেব্রুয়ারিতে প্রতি বছর করে আসছি 84 সাল থেকে পর থেকে। আমি 12 বছর যুক্ত। ঠিক আছে, বইমেলা এত গুরুত্বপূর্ণ হয়ে গেল কিনা? আপনাকে না, এত গুরুত্বপূর্ণ, আমার জীবনের গুরুত্বপূর্ণ কোনটা না, এই আলোচনা তো অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। আমি সেটা বলছি না। আপনি নিজে মানছেন কিনা? আপনি ঢোকার সময় মাস্ক পরছেন, স্যানিটাইজ করতে বাধ্য হচ্ছেন, ভিতরে যে আপনি কোথাও যাচ্ছেন না, শুধু লেক পারে যে আপনি গল্প করছেন, বই বিক্রি হচ্ছে না। এই যে ব্যাপারগুলো, আবার প্রকাশকরা বলছে যে বইমেলা চালাতে হবে, তাদেরও রুটির ব্যাপার রয়ে গেছে। অনেকগুলো জটিল বিষয় রয়েছে। আপনি দেখেন টেস্টের ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম আছে, ডক্টর হাসিব আছে। আপনি দেখেন এখন যে চলমান যে পরীক্ষাগার, তা 224টি, তার মধ্যে RT-PCR হয়েছে সরকারি বেসরকারি মিলে 120টি, এবং জিন এক্সপার্ট হয়েছে 31টি।
এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হচ্ছে 73টি, জেলা শহরগুলোতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হচ্ছে। আপনি দেখেন সবাই আরটিপিসিআর যাবে, সবাই আরটিপিসিআর টেস্টটা করবে। এই যে মানুষের মধ্যে একটা জেদও আছে, আমি কাউকে দোষারোপ করছি না, আমাদের এই সংকটের জায়গাগুলো আর হাই ফ্লো নেজাল করোনার কথা যে বলছেন, তো এইটা যখন আমাদের প্রথম দিকে সংকট তৈরি হলো, হাসিবের মনে থাকবে সবাই বলছে আইসিইউ আইসিইউ আইসিইউ। মার্কিন যুক্তরাষ্ট্র সহ যুক্তরাজ্যে উন্নত দেশগুলোতে যত মানুষ মারা গিয়েছে তা অধিকাংশই কিন্তু আইসিইউতে মারা গিয়েছে। আইসিইউ চিকিৎসার ক্ষেত্রে তার চেয়ে বেশি দরকার এই যে পর্যাপ্ত অক্সিজেন, তখন কিন্তু আমরা এই আলোচনাটা করি নাই। এখন আমাদের এই যে দুর্বলতা যে জায়গাটা, যে হাই ফ্লো নাজাল ক্যানুলা, সেটা যে জায়গা আছে তার মধ্যে আবার কোনো জায়গায় 6টা নষ্ট, কোনো জায়গায় 12টা নষ্ট, এই যে ব্যাপারটি, এটা কিন্তু দেখার দায়িত্ব কাদের? সে জায়গায় কিন্তু বেশ সংকট দেখা দিয়েছে। মনে করেছিলাম যে আমরা সব থেমে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী জানুয়ারি মাস থেকে বলছেন যে মার্চ মাসটা সাবধান, তৃতীয় ঢেউয়ের কথা তিনি কিন্তু অনেক আগের থেকে বলছেন, 3 দফা নির্দেশনা দিয়েছেন। আরেকটি মাননীয় প্রধানমন্ত্রী শেষ করছে জায়গাটায়, মাননীয় প্রধানমন্ত্রী গতকাল জাতীয় সংসদে তার বক্তৃতা পর্বে তিনি বলেছেন যে, দুঃখ করে বলেছেন যে আমরা যখন টিকাদান কর্মসূচি শুরু করলাম মানুষ যেন খুব বেশি সাহসী হয়ে গেল, কিন্তু আজকে রিপোর্টটি দেখেন, নিউ ইয়র্ক টাইমস একটা রিপোর্ট করেছে যে তারা একটা জরিপ চালিয়েছিল 8121 জনের মধ্যে, তারা ডালাসে যাদের ডাবল ডোজ নেওয়া হয়ে গেছে তাদের উপরে তারা জরিপ চালিয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত যারা হয়েছিলেন তার মধ্যে মাত্র 4 জন পাওয়া গেছে। অর্থাৎ আপনাকে তো অপেক্ষা করতে হবে ওই পর্যন্ত। এমনকি ক্যালিফোর্নিয়াতে 14,990 জনের মধ্যে 7 জন করোনা আক্রান্ত হয়েছে, ওই ডাবল ডোজ কমপ্লিট হওয়ার পরে 21 দিন পরে। অর্থাৎ এই ব্যাপারগুলো, তথ্যগুলো আমরা ঠিক মতো পৌঁছাতে পারছি কিনা, আমি একটা ওষুধ বিজ্ঞানী হিসেবে সেটা খুব বড় চিন্তিত। আমি নুরুল ইসলাম হাসিব একটা বিষয় কথাগুলো বলবার চেষ্টা করেছি। জি, অনেক ধন্যবাদ নুরুল ইসলাম হাসিব। মানুষকে আসলে নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো নিশ্চয়ই যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, বিভিন্ন কর্তা ব্যক্তি আছে, কর্তৃপক্ষ আছে, মানে আসলেই কি সক্ষমতা নেই মানুষকে নিয়ন্ত্রণ করার? আমি যা ইচ্ছা তাই করতে পারবো কিনা? না, সেটা তো আসলে পারবো না। আসলে মহামারীর সময় মানুষের একটা দায়িত্ব আছে, কিন্তু আমার এটাও ঠিক যে আপনি মানে যেটা সুভাষদা বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে বলেছে যে ইউরোপ আমেরিকার ক্ষেত্রে হয়েছে যে কিছু মানুষকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না, কিন্তু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি ম্যাক্সিমাম কাজটা করতে পারেন। তো সেটার জন্য আসলে আমাদের বিভিন্ন দপ্তরের বিভিন্ন মন্ত্রণালয়ে এক ধরনের সিদ্ধান্তের এক ধরনের সমন্বয় দরকার হয় আর কি, যে সমন্বয়ের মাধ্যমে আপনার সারা দেশে একই ধরনের মেসেজ পৌঁছাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় যেটা হয়েছে, যেটা আমি গত প্রায় মাস দুয়েক বলার চেষ্টা করছি, যে আমাদের প্রতিদিন একই সময় একটা বুলেটিন হওয়া দরকার, লাইভ টেলিভিশনে আপনার একই সময়ে একজন মানে দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি আসবেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের, সেটা মন্ত্রী হোক বা ডিডি হোক, তিনি এসে নির্দিষ্ট সময়ে যখন লাইভ ব্রিফিংটা করবে তখন মানুষের মধ্যে আরেক ধরনের, এখন যেটা প্রেস রিলিজ দেয় সেটাই সে লাইভে এসে বললে সবাই যখন একসাথে সম্প্রচার করবে মানুষের মধ্যে আরেক ধরনের নতুন করেই হবে যে হয়তো সিরিয়াস ভাবে হচ্ছে। কারণ হচ্ছে কি, আপনার এই গত বছর যখন আপনার এটা খুব আমরা সবাই জানি কি মারাত্মক পর্যায়ে ছিল, তারপর মাঝখানে কমে গিয়েছিল, আবার বেড়েছে। এখন এই বেড়ে যাওয়ার যদি ট্রেন্ডটা দেখেন, যে বাংলাদেশে আমাদের দেশে ইনফ্লুয়েঞ্জার সিজনটা কিন্তু হচ্ছে মার্চ থেকে শুরু হয়। তার মানে এটা কিন্তু একটা ফোরকাস্ট আপনার ধরা যায় যে, প্রথম কথা হচ্ছে পৃথিবী থেকে প্যান্ডেমিক চলে যায়নি, বাংলাদেশ থেকে ভাইরাসটা চলে যায়নি, এবং মার্চে আমার দেশে ইনফ্লুয়েঞ্জা বেশি পিকটা শুরু হয়, মানে আস্তে আস্তে মার্চ থেকে মার্চ, এপ্রিল, মে এই সময়টা আমাদের বাড়ে। তার মানে এই যে 3টা ইনফরমেশনকে কেন্দ্র করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমরা আগে কোনো উদ্যোগ এরকম দেখিনি গত 2-3 মাসে, মানে এক ধরনের সে আরো 2 মাস আগে থাকতে যে মানুষকে একটা নতুন করে অ্যালার্ট করবে, ওই জায়গাটা একটা মিসিং ছিল, যেটা আমি প্রথম দিকে বলার চেষ্টা করেছিলাম। যে দেখুন, গতবার যখন খুব হিউজ একটা ক্রাইসিস সিচুয়েশন ছিল, আমার মনে আছে যে পরিকল্পনা মঞ্চে একটা মিটিং থেকে বেরিয়ে বলেছেন যে প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি ব্লাঙ্ক চেক দিয়ে দিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কি দরকার আসুক, ব্লাঙ্ক চেক মানে কি লাগবে প্রজেক্ট নিয়ে আসুক, কিন্তু আমরা কিন্তু ওইভাবে কিছু দেখিনি। তো এইখানে সামহাও আমাদের আসলে এই মন্ত্রণালয় কেন্দ্রিক এক ধরনের লিডারশিপের ঘাটতি হতে পারে, বা কিছু একটা প্রবলেম আছে, বা তারা হয়তো সবাই মিলে তারা হয়তো ওইভাবে সিরিয়াসলি জিনিসগুলি নিতে পারেননি বলে আমরা এখনো এমন জিনিসগুলো এখন আপনার মানুষ ফেস করছে যেগুলো আসলে খুবই সহজ, খুবই সিম্পল, অত টাকা পয়সাও না, আমাদের টাকা পয়সার সমস্যাও না, এবং আমাদের ম্যান পাওয়ারও যথেষ্ট আছে, এবং ট্রেন, যেটা নজরুল যেটা বললেন যে আমাদের কিন্তু এই যে
ডাক্তাররা যেটা গাইডলাইন তৈরি করেছে এটা কিন্তু আর সেই এপ্রিল মার্চ মাস থেকে তারা প্রথম থেকেই তারা কিন্তু আপডেট করতে পারে, মানে এরকম নলেজেবল রিসোর্স পারসন বা এক্সপার্ট আমাদের আছে। পৃথিবীর অনেক দেশে কিন্তু এই করোনার টেকনিক্যাল কমিটির গাইডলাইন তৈরি করতে তার বাইরের দেশে হেল্প নিতে হয়েছে, কিন্তু আমাদের কিন্তু নিজস্ব সেই বিষয়গুলি আছে, আমাদের অর্থনৈতিক সক্ষমতা আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার মানে বিল্ডিং টিল্ডিং এইসব বিষয়গুলি আছে, বেড মোটামুটি যা আছে আপনি যদি সমন্বয় করতে পারেন, সবগুলোকে অ্যাক্টিভ করতে পারেন, আপনি এই পেশেন্ট গুলো অ্যাকোমোডেট করতে পারবেন। কিন্তু সবকিছু থাকার পরেও আপনার এই ধরনের সমস্যাগুলি আমরা গতবারও যেরকম ফেস করছি এবারও সেই একই রকম শুরু হয়েছে। জি, ডাক্তার মোড়ারুল ইসলাম, এখনো যে প্রায় একই রকম অবস্থায় আছে এই যে সক্ষমতার জায়গাটা, বিশেষ করে ওই যে আপনার আইসিইউ এর কথা বলি, তারপরে এই যে ডিভাইসের কথা আসলে বলা হচ্ছে যে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা, যেটি হচ্ছে আপনার বলছেন যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যেটা বলছেন যে অনেক ক্ষেত্রেই আইসিইউতে না গেলেও অনেক ক্ষেত্রেই এই ডিভাইসের মাধ্যমে অক্সিজেন ফ্লোর মাধ্যমে আসলে রোগীকে বাঁচানো যায়। এই বিষয়গুলো নিয়ে আসলে খুব বেশি এগোনো যায়নি, কেন দায় আসলে কাকে দেবেন? এখন যে চাপ আপনি দেখছেন, এই চাপই যখন সামলানো যাচ্ছে না, তাহলে এই দায়টা আসলে কার? দেখেন প্লাবন, এই যে দায় আপনি এমন একটা সময় প্রস্তুত করছেন, এখন আপনি যদি দায় মানে দায় চাপান, আমার কিন্তু মৃত্যু ঠেকানো যাবে না, আমার কিন্তু সংক্রমণ ঠেকানো যাবে না। এখন আমি দায়টা আমি পরে আসছি, কিন্তু আমাদের যে জায়গাগুলোতে আমাদের ঘাটতি ছিল, আমরা যেটা করতে পারিনি, সেই জায়গাগুলোতে আমাদের অ্যাড্রেস করতে হবে। আপনি দায় তো আপনি সরাসরি বলতে পারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়, ডিজি অফিসের দায়, এবং যারা এই কোভিড নিয়ন্ত্রণের সাথে জড়িত তাদের দায়। এটা তো আমরা এক কথায় বলতে পারি। এটা নিয়ে আপনি দেখেন যে এই যে প্রতিরোধের জায়গাটা, আমি একটু ছোট্ট ডিজি হেলথ, যিনি ডাইরেক্টর জেনারেল হেলথ সার্ভিস, তিনি নিজেই করোনা আক্রান্ত হয়েছেন। অর্থাৎ তিনি যখন নিজেই করোনা আক্রান্ত হন, তাহলে তিনি কতখানি সচেতন ছিলেন, এই ধরনের প্রশ্ন এখন না। প্রশ্ন হচ্ছে আমরা দেখেন যে আমরা প্রথম যে জায়গাগুলোতে আমাদের দরকার ছিল, যে আমরা প্রথমে বললাম, যেটা সুভাষ সিং যে একটা তথ্য দিল, যে আমেরিকার যে রিসার্চের যে যাদের 2 ডোজ কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের যে সংক্রমণের যে হারটা, এই যেটা বললো, আমরা কিন্তু এটা থেকে শিক্ষা নিতে পারি নাই। আমরা এটা ইউকেতে কিন্তু একই ধরনের রিসার্চ আছে, এবং তাদেরও কিন্তু যাদের 2 ডোজ টিকা দেওয়া হয়েছে তাদের সংক্রমণের হার একেবারে মানে ইনসিগনিফিকেন্ট। আমরা যখন প্রথমে টিকাটা শুরু করলাম, এই যে টিকা শুরু করার পরে আমরা হঠাৎ করে দেখেন যে আমরা ডিসিশন নিলাম যে আমাদের 4 সপ্তাহের জায়গায় 8 সপ্তাহে আমরা যাব। এই যে এটা আমরা যদি মানে 8 সপ্তাহের এই ডিসিশনটা না নিয়ে আমরা যদি আগেই যদি 2 ডোজ ভ্যাকসিনেট করতে পারতাম আমরা অন্তত 40-50 লাখ লোককে, তাহলে কিন্তু এই যে আমেরিকার যে তথ্যটা আমরা আজকে বলতে হচ্ছে, আমরা বাংলাদেশের সেই তথ্যটা আমরা দিতে পারতাম। আমরা কিন্তু সেই 1 ডোজ দিয়েই আমরা কিন্তু বসে আছি, আমরা কিন্তু সেকেন্ড ডোজে কিন্তু যেতে পারি নাই। যেটা আমি মনে করি যে ইমিডিয়েটলি আমাদের সেকেন্ড ডোজটা শুরু করা উচিত। পাশাপাশি আরেকটা জিনিস দেখেন, যে আপনি যদি যেটা সুভাষ সিংহ বলছে যে সারা ঢাকা শহরকে যদি হসপিটাল বানায় দেন, তাও কিন্তু আপনি আইসিইউ এখন 500, 600, 700, 1000 করেন, আপনি আইসিইউ দিতে পারবেন না। আজকে একটা আইসিইউর জন্য 50 জন 60 জন ওয়েটিং লিস্টে আছে, একটা বেডের জন্য 50 জন 60 জন ওয়েটিং লিস্টে আছে। আপনি কোনো বড় হসপিটালে আপনি সব থেকে যে জায়গাগুলো দেখতে হবে, যে আপনি দেখেন এক সময় যখন আমরা মেডিকেল স্টুডেন্ট ছিলাম, তখন নিউমোনিয়া ডায়াগনোসিস করতে হতো আমাদেরকে, আমাদের পরীক্ষায় বলতে হতো যে এক্স-রে দেখে। আজকে আমাকে হাই রেজলিউশন সিটি স্ক্যানের দিকে যাইতে হচ্ছে। একটা সিটি স্ক্যানের যে ব্যয় হচ্ছে 12 থেকে 14,000 টাকা। এই যে একটা শ্রেণী, আজকে একটা কোভিড পেশেন্ট যখন হসপিটালে যাচ্ছে, তার যে বিশাল ব্যয়, সেই ব্যয় কিভাবে কমানো যায় সেই জায়গাতে দেখতে হবে। আর একটা জিনিস আমাদেরকে দেখতে হবে, যে এই যে আপনার দেখবেন যে ফার্মেসি গুলোতে, মানে সুভাষ নিজেই একজন ওষুধ বিজ্ঞানী, ও জানে যে কি পরিমাণ ওষুধের চাহিদা বেড়েছে, এবং এখন যদি আমাদের এই যে ওষুধের দাম যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারতাম, সেখানে একটা সাপোর্ট হতো। আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, আমাকে একটু বলতে দেন, সেটা হচ্ছে যে আপনি যদি যে লকডাউনে যান বা একটা অ্যাগ্রেসিভ কোনো কিছুতে যান, সেটা হচ্ছে সাময়িক, কিন্তু এটা দিয়ে কিন্তু আপনি আর নিয়ন্ত্রণ রাখতে পারবেন না। এখন যেটা হচ্ছে সচেতনতা, এই সচেতনতা যদি আপনি নিজে সচেতন হন, এই সেলফ কোয়ারেন্টাইন, সেলফ আইসোলেশন, সেলফ লকডাউন, অর্থাৎ যার বাইরে, আমি সেলফ লকডাউন শব্দটা এই জন্য ইউজ করতেছি, যাদের বাইরে গেলে না হয় তারা যেন বাইরে না যায়, আর যাদের লক্ষণ দেখা দেবে বিন্দুমাত্র লক্ষণ, জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, তারা যেন নিজেরাই বাসায় আইসোলেশনে থাকে। আর একটা জিনিস এবার কিন্তু আপনাকে মনে রাখতে হবে, যে আগের যে ফার্স্ট ওয়েভ বা
কিছু মানে ইউরোপের যে সেকেন্ড ওয়েভ, এখন কিন্তু অনেকে থার্ড ওয়েভ বলছে। এবারে যে কোভিডটা, এই কোভিডটা কিন্তু এর ক্যারেক্টারিস্টিক্স কিছুটা চেঞ্জ হয়েছে। আপনি এই যে নেজাল সোয়াব বা আপনি টেস্ট করবেন দেখবেন যে নেগেটিভ, কিন্তু আপনি সিটি স্ক্যান করবেন, এক্সরে করবেন দেখবেন যে বাইলেটারাল লাং ইনভলভ হচ্ছে। তারপরে আদার যে সিমটম গুলো হচ্ছে, হঠাৎ পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে, হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছে। অর্থাৎ এবারের যে এটা, আমি আমার জিনোম সিকোয়েন্সের সুবিধা নাই এটার জন্য বসে থাকলে হবে না, আমার কোন ভ্যারিয়েন্টটা বাংলাদেশে আসছে সেটার জন্য বসে থাকলে তো হবে না। আমাকে দেখতে হবে যে আমার সংক্রমণ বাড়ছে, আমাকে দেখতে হবে আমার ডেথ রেট বাড়ছে। এই যে গত 3 সপ্তাহে যে অবস্থা, এটাকে আপনাকে ইমিডিয়েটলি নিয়ন্ত্রণ করতে হবে। জি, অনেক এবং ধন্যবাদ। সেক্ষেত্রে যা যা করার দরকার অনেক ধন্যবাদ। সেটা আমাকে করতে হবে। অনেক ধন্যবাদ সুভাষ সিং রায়। এখন যে অবস্থা আসলে মানে সরকারি যে নির্দেশনাগুলো আপনি নিজেও জানেন যে যে নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে এগুলো মানুষ আসলেই আপনি মানার মতো বাস্তবতা আছে না। আমি এই কথাটা কেন বলছি, আসলে শুরুর দিকে আপনি জানেন যে যখন প্রথমে আসছিল সরকারের পক্ষ থেকে নানা রকম পদক্ষেপ নেওয়া হয়েছিল, অনেক রকম প্রণোদনা দেওয়া হয়েছিল, কারণ যারা দিন আনে দিন খায় শ্রমজীবী মানুষ তারা তো চাইলেও আসলে ঘরের মধ্যে বসে থাকার সুযোগ নেই। এই নির্দেশনা বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে আর কি করার প্রয়োজন বলে মনে করেন? ডাক্তার মোড়ল নজরুল ইসলাম যে কথাগুলো বলেছেন সে প্রত্যেকটা কথাই কিন্তু পরিধানযোগ্য, জি। কিন্তু একটা বিষয় আমি একটু যোগ করব, তিনি তার সাথে সুর মিলিয়ে। মধ্যবিত্ত ঘরের যাদের 2-3 জন আক্রান্ত হয়েছেন তারা সর্বশান্ত হয়ে গেছেন, আর বিত্তহীনদের কথা তো আমি বাদে দিলাম। কি পরিমাণ বেসরকারি হসপিটালে চিকিৎসা ব্যবস্থাপনার খরচ, 24 লাখ, 25 লাখ, 30 লাখ, এটা একেবারে কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপার কিন্তু আমাদের কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি। আর যে ব্যাপারে আমি একটু বলতে চাই যে আবার রবীন্দ্রনাথের কাছ থেকে ধার করি যে কঠোর যেন হতে পারি তোমার আদেশে, ক্ষমা যেখানে ক্ষীণ দুর্বলতা, হেরুদ্ধ কঠোর যেন হতে পারি তোমার আদেশে। মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে জাতীয় সংসদে বলেছেন যে করোনা নিয়ন্ত্রণে মানুষের সহযোগিতা প্রয়োজন। সেই সহযোগিতার জায়গায় কতটুকু আমরা সহযোগিতা করছি সরকারকে কিংবা একে অপরকে করছি। আপনি জানেন ভারতের বিভিন্ন টেলিভিশনে এনডিটিভি সহ ওই অমিতাভ বচ্চনের একটা বিজ্ঞাপন দেখাতো করোনার সময় আগের থেকে, বলে প্লিজ হেল্প আস টু হেল্প ইউ। তা আমরা সেই জায়গাটা কিন্তু মান্যতার জায়গায় কিন্তু আসছি না। খুবই দুঃখজনক ঘটনা। আমি আজ থেকে 5-7 মাস আগে এই যে মান্যতার জায়গায় আসছি না সুভাষ সিং, এটার পেছনে কি কি কারণ আছে মনে হয় আপনার? না, শুধু কি পিছনে অনেক মানসিকতার কারণ বিষয় মনে করেন নাকি অন্য অনেক কোনো আর্থিক বিষয় আছে? অবশ্যই মানসিকতা একটা বড় ব্যাপার। আমি আগরতলায় এই ফটো জার্নালিস্ট বাপ্পি চৌধুরীকে আনন্দবাজারে, তাকে আমি ফোন করে বলছিলাম কি অবস্থা আপনাদের আগরতলায়, তো এত আক্রান্ত হওয়ার কথা না, কারণ এখানে ইতালি ফেরত যাত্রী কম, বিদেশ থেকেও লোক কম আসে, তুলনামূলকভাবে গরিব রাজ্য। তো বলছে না, এই করোনাকালীন সময় আমি দেখেছি যারা সপ্তাহে একবারে বাজার যেত না, লকডাউন দেওয়ার পরে তাদের মধ্যে প্রবণতাই হয়ে গেল প্রতিদিন বাজারে যাওয়ার। এই যে মানসিকতার ব্যাপারগুলো, এইটা কিন্তু অনেক বেশি কিন্তু আমাদের ক্ষতির কারণ হয়ে গিয়েছে। অযথা মানুষে ভিড় করা, এক জায়গায় ভিড় করা, সাংস্কৃতিক ভাবে যারা সমৃদ্ধ বলা হয়, যারা টেলিভিশন যাদের নাটক দেখে, তারা কি করে তাদের বুদ্ধিতে কোলায় যে বইমেলার ভিতরে যে আমার শুটিং করতে হবে। অনুমতি হয়েছে কি হয়েছে না সেটা তো অন্য আলোচনা। যাদের নাটক সবাই দেখছে দেশে দেশের বাইরে, খুব নাম করা নায়ক, তিনি কি করে এই শুটিং এর মধ্যে 1000 লোক সমবেত করলেন? একটা শুটিং ইউনিটের সাথে তো 100 জন লোক থাকে। অর্থাৎ এইগুলো কিন্তু মানসিকতার ব্যাপার। সেইটা আপনি পরিবর্তন করতে গেলে আমি জানি না কি চিকিৎসা, ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম বলতে পারবেন, ডক্টর হাসিব বলতে পারবে। নুরুল ইসলাম হাসিব, আমরা সংকটটা ওই জায়গায়। জি, আমি এখন অনেকগুলো বিষয় এখানে জড়িত হয়ে আছে। আমি মনে করি যে চট্টগ্রামে গতকাল সন্ধ্যা থেকে যেই ব্যবস্থাপনা চালু করা হয়েছে, আমি মনে করি খুব দ্রুতই বাংলাদেশের সর্বত্রই যেগুলো এই আক্রান্ত এলাকা বলে চিহ্নিত হচ্ছে ভয়াবহভাবে, সে জায়গায় কিন্তু জারি হবে বলে আমি অনুমান করছি। আমি আলাপ না করে বলছি, জি। আমার মনে হয় একটা বিধিনিষেধের মধ্যে আমাদের যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগেই 3 দফা নির্দেশনা দিয়েছিলেন। তিনি বলেছিলেন আপনি স্বাস্থ্যবিধি মানবেনি, আপনি ভ্যাকসিন নেন আর না নেন, আপনি মাস্ক পরবেনি, মানুষ জড়ো হচ্ছে এমন জায়গার থেকে আপনি সরে থাকবেন। এত কিছু বলার পরও এখন তো বাধ্যবাধকতার জায়গা ছাড়া আমি কোনো পথ দেখছি না। জি, নুরুল ইসলাম হাসিব, আমি যেটি আসলে যে জায়গাটাকে ফোকাস করতে চাই, মানে
আর্থিক প্রণোদনা তো শুরুর দিকে আসলে দেওয়া হয়েছিল, সেই জায়গায় সরকারের এখন যে বাধ্যবাধকতার কথা বলা হচ্ছে সেই জায়গায় এসব বিষয়ে পরিকল্পনার প্রয়োজন আছে বলে মনে করেন কিনা, যাতে করে মানুষ আশ্বস্ত হয় নিয়ম নীতি মানতে? একটা বিষয় হচ্ছে যে যদি আপনার নতুন করে লকডাউন বা অত খুব বেশি স্ট্রিক্ট হয়, জি আমার ধারণা সরকার ব্যবস্থা করবে। কারণ গতবার আমরা কিন্তু এই বিষয়টা দেখেছি যে খুব দ্রুতই আপনার মানে সেটা সরকার থেকে, প্রধানমন্ত্রী থেকে, রাজ্য মানে তারপর হচ্ছে ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন সবাই মিলে আপনার মাঠ পর্যায়ে যে যার মতো আপনার মানুষকে কিন্তু এই সাহায্য করেছে। মানে এই বিষয়গুলি খুব ভালোভাবেই ছিল, মানে যে মানুষ যাতে আসলে 22,000 কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছিল। হ্যাঁ আপনার যাতে ই না হয়। তো সেটা আমার ধারণা, যদি আপনার মানে এটা আমি ধারণা বলছি যেহেতু আমরা গত বছর এটা দেখেছি, যে আমাদের যদি এরকম খুব লকডাউনের মধ্যে দিয়ে যেতে হয় সেক্ষেত্রে হয়তো এই বিষয়গুলি আবার আসবে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে এখানে যেমন বেসরকারি খরচের কথা আসছে, আমার ধারণা যে আমরা যদি এখন হসপিটালগুলিতে অডিট করি, এই আইসিইউতে যে পেশেন্ট গুলোকে নেওয়া হচ্ছে কোভিড, আমার ধারণা অনেক পেশেন্টের আইসিইউ লাগবে না। আইসিইউতে ভিড় এটা ঠিক পাচ্ছেন, এটাও ঠিক, কিন্তু আইসিইউতে লাগবে না এটা এই জন্য বলছি কারণ আমাদের প্রাইভেট হসপিটালগুলি কিন্তু এটা আমরা আগে দেখেছি যখন কোভিড কালীন ছাড়াও তারা কিন্তু কারণে অকারণে পেশেন্ট পেলে আপনার আইসিইউতে নিত, কারণ আইসিইউ একটা বিগ ইনভেস্টমেন্ট, আপনার এটা কিন্তু আপনার অনেক তার একটা বিল হয় একটা বিষয়, কিন্তু অন্তত অন্তত সিসিউতে নাই। হ্যাঁ সিসিইউতে নাই। তো এখন যেটা হচ্ছে আপনার এই বিষয়গুলো হচ্ছে কি, এটা তো আমাদের ওইরকম অডিটিং বা ওই ধরনের মনিটরিং সিস্টেমটা নাই, প্রাইভেট সেক্টর গভর্নমেন্ট কোথাও নাই, আর স্বাস্থ্য এই বিষয়গুলি আপনার টোটালি নাই, এই রেগুলেশনস গুলি। তখন আপনার আমার মনে হয় এই বিষয়গুলি আর একটু সচেতন হতো, তখন আপনার প্রপার ইউটিলাইজেশন, যে আপনার যার দরকার সে যাতে পায়। এখন ধরেন আমার টাকা আছে, আমি কোন রকমই হলাম, আমি যে একটা আইসিইউ অকুপাই করে বসে আছি 1 মাস ধরে, কিন্তু যার ইমার্জেন্সি দরকার সে কিন্তু আর আইসিইউটা অ্যাভেল করতে পারছে না, তাই না? সো এই বিষয়টার জন্য এক ধরনের তদারকি আমার মনে হয় করলে সেক্ষেত্রে দুটা কাজ হবে, একটা হচ্ছে যার দরকার সে যেমন পাবে, আর একটা হচ্ছে মানুষের আননেসেসারি খরচ না হয়। একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, এটা গত বছরের কথা ছিল যে মহামারীর সময় কিন্তু এই চিকিৎসার খরচ কিন্তু সরকারকে ব্যয় করতে হয়, মানে এটা কিন্তু মহামারী নিয়ন্ত্রণের জন্য করতে হয়। আপনি দেখবেন টিবির চিকিৎসা কিন্তু সরকার ফ্রি করে, কারণ পাবলিক কিন্তু পাবলিকের হাতে ছেড়ে দিলে পাবলিক কিন্তু যখন টাকা থাকবে না সে চিকিৎসা করবে না, আপনি টিবি নিয়ন্ত্রণ করতে পারবেন না। ইনফেকশাস ডিজিজ গুলো এরকম, সংক্রমণ রোগগুলো এরকম, জি। যে এটা সরকার নিজেই আপনার চিকিৎসার দায়িত্ব নেয় আর কি, এরকম একটা ব্যাপার। অনেক তো ধন্যবাদ। সেক্ষেত্রে আমাদের এখানে আমরা একেবারে শেষ পর্যায়ে ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম যদি 1 মিনিটে একটু বলেন যে কি ধরনের প্রত্যাশা সরকারের পক্ষ থেকে করেন যাতে করে মানুষ আসলে নিয়ম নীতি মানতে উৎসাহিত হয়? না, আমি যেটা বলতে চাই, যেটা আমরা সবসময় দেখবেন যে সবাই বলে যে সবকিছুতেই মাননীয় প্রধানমন্ত্রীকে ইনভলভ হতে হয় শেষ পর্যন্ত। তা উনি যেমন শুরুতে প্রতিটা জেলার সিভিল সার্জন, ডিসি এবং প্রশাসনকে নিয়ে যে উনি যে এই যে ভার্চুয়াল মিটিং গুলো করতেন, ভিডিও কনফারেন্স গুলো করতেন, এটা আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীকে সেই দায়িত্বটা এখনই নিতে হবে। জি। তাছাড়া আমি অনেক ধন্যবাদ। সময় একেবারে শেষ। আমরা সুভাষ সিংহ রায় একেবারে যদি এক লাইনে বলেন যে আসলে কি ধরনের উদ্যোগ দরকার, আমরা এই সংকট থেকে যদি উত্তরণ করতে পারি, কি ধরনের পদক্ষেপ, একেবারে যদি এক লাইনে একটু শেষ করতে চাই আপনার কথা এক দিয়ে। লাইনে বলি, আজ থেকে 2,500 বছর আগে কনফুসিয়াস বলেছিলেন যে সুশাসন মানে হচ্ছে যার কাজ সেই করবে, রাজার কাজ রাজা, মন্ত্রীর কাজ মন্ত্রী, প্রজার কাজ প্রজা। আমাদের সংকটকালীন সময় এটা খুব বেশি জরুরি, যার কাজ সে যেন ঠিক মতো করি। আমরা যার কাজ ঠিক মতো করতে পারলেই দেখবেন যে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। আমাদের এরকম গত প্রথম ধাক্কা আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, অনেকেই বলেছেন যে আমরা সফলতা দেখিয়েছি। সেই সফলতাকে ধরে নিয়ে আগামী দিনের জি, অনেক চ্যালেঞ্জগুলোকে ধন্যবাদ, মোকাবেলা করতে অনেক ধন্যবাদ নুরুল ইসলাম হাসিব, ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, সুভাষ সিংহ রায়, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাত আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর নিউজ রুম সংগ্রামীদের জন্য। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন।